সাইকো অ্যানালিটিক্যাল থিওরি, বাংলায় যেটাকে বলছে মনোসমীক্ষণ তত্ত্ব। খুব ইম্পর্টেন্ট একটা টপিক, এবার এইচএসএ সেকেন্ড সেমিস্টারে যুক্ত হয়েছে। এটা অনার্স লেভেলেই মেনলি যায় এই টপিকটা। খুব ইন্টারেস্টিং এবং গুরুত্বপূর্ণ একটা টপিক। ওয়েলকাম, আমি প্রাণ স্যার। তোমাদের এডুকেশনের বিভিন্ন বিষয় নিয়ে আমি আলোচনা করি, তার একটা অন্যতম যেটা এবারে যুক্ত হয়েছে সাইকো অ্যানালিটিক্যাল থিওরি, মনোসমীক্ষণ তত্ত্ব। এর প্রবক্তা হচ্ছে মনোবিদ সিগমুন্ড ফ্রয়েড। ফ্রয়েডের বিখ্যাত তত্ত্ব এটা। এই তত্ত্বটার ইম্পর্টেন্ট আমরা কতটুকু এইচএস লেভেলে বুঝবো জানি না। আমি খুব বইয়ের মধ্যে না যে বইয়ে বুঝতে গেলে দেখবো খুব জটিল হয়ে যাচ্ছে বিষয়টা। আমি খুব সহজভাবে শুধু জিসটা তুলে ধরবো, যাতে তোমাদের বিষয়টা বুঝতে খুব সহজ হবে এবং লিখে আসতে পারবে পরীক্ষাতে, এবং সারা জীবন যাতে এই বিষয়টা মাথার মধ্যে ঢুকে যায় আমি সেইভাবেই চেষ্টা করবো আলোচনা করতে। সিগমুন্ড ফ্রয়েড প্রথম মানুষের মন নিয়ে গবেষণা করে তার তত্ত্ব প্রকাশ করলেন, মনের সমীক্ষা করলেন তিনি। সাইকো অ্যানালিসিস, মানুষের যে মনেরও বিশ্লেষণ করা যায়, তার আগে যা ছিল কাল্পনিক। কিন্তু সিগমুন্ড ফ্রয়েড কি করলেন, যে মানসিক রোগ কেন হচ্ছে, মানুষের যে শুধু দেহের অসুস্থ হয় না, মানুষ মনের দিক থেকে অসুস্থ হয়, এবং অসুস্থতার কারণ অনুসন্ধান করতে যেয়ে তিনি বললেন বা দেখলেন যে মনের দুটো দিক রয়েছে, মনের কতগুলো উপাদান আছে, আবার মনের কতগুলো স্তর আছে। এই স্তরগুলো যখনই এই উপাদানের কিছু কারণে এলোমেলো হয়ে যায়, তখনই মানুষ মানসিকভাবে অসুস্থ হয়ে যায়। এই সিগমুন্ড ফ্রয়েডের এই তত্ত্বের উপর, মনোসমীক্ষণ তত্ত্বের উপর বেস করে আধুনিক যত মানসিক চিকিৎসা দেখি, যে মনোচিকিৎসা, সাইকিয়াট্রিস্টের কাছে আমরা যাই বা দেখি, যে মনোচিকিৎসার বেস হচ্ছে সিগমুন্ড ফ্রয়েডের এই সাইকো অ্যানালিটিক্যাল থিওরি বা সাইকো অ্যানালাইসিস থিওরি। এই থিওরিটা কিন্তু খুব ইম্পর্টেন্ট এই কারণে। ফ্রয়েড কি বলে, যে শুধু দেহ নয়, শরীর নয়, মানুষের মনেরও স্তর আছে, মনেরও উপাদান আছে। মানুষের শরীর যেমন খারাপ হয়, অসুস্থ হয়, মনও সেরকম অসুস্থ হয়, তার কারণটাও খুঁজে বের করা যায়। আমরা আজকের ভিডিওতে সিগমুন্ড ফ্রয়েডের সেই দিকগুলো তুলে ধরবো। তিনি তিনটে বিষয় মেনলি আলোকপাত করেছে। আমি প্রথমেই বলেছি বইয়ে অনেক কিছু রয়েছে, অত ডিটেলস পড়তে গেলে আমাদের সময় এবং সাধ্যের সাথে কুলোবে না। তিনটি বিষয় আমরা এখানে আলোচনা করবো মনের স্তর, তারপরে আলোচনা করবো মনের উপাদান, তারপরে আলোচনা করবো যৌন শক্তি বা লিবিডো বিষয়ে সিগমুন্ড ফ্রয়েড কতগুলো বিষয় বলেছেন সেটা। প্রথমে আসি, সিগমুন্ড ফ্রয়েড যেটা বলেছেন মনের তোমার যে স্তর নিয়ে, তিনি মনের তিনটি স্তরের কথা বলেছেন। ফ্রয়েড বলেছেন মনের স্তর কটি, স্তর হচ্ছে তিনটি। এই তিনটি স্তর আমরা এখানে প্রথমে আলোচনা করব। কি কি? এক হচ্ছে চেতন স্তর, তারপরে হচ্ছে প্রাক চেতন, আর হচ্ছে অবচেতন। চেতন স্তর, আর হচ্ছে তোমার যে প্রাক চেতন স্তর, আর থার্ড হচ্ছে অবচেতন স্তর। মনের তিনটি তোমার যে স্তরের কথা বলেছিল, কনসাস, প্রি কনসাস বা সাবকনসাস, আর অবচেতন হচ্ছে আনকনসাস। তাহলে মনের তিনটে স্তর, শর্টে আসতে পারে তিনটে স্তর প্রথমে কিন্তু জানতে হবে। চেতন বা কনসাস স্টেজ, প্রাক চেতন বা তোমার যে প্রি কনসাস বা সাবকনসাস বলা হয় এটাকে, আর অবচেতন হচ্ছে আনকনসাস। বলছি এই তিনটে উপাদানের উপর মন নির্ভর করে। এই তিনটে উপাদানের একটা চিত্রের সাহায্যে তিনি বিষয়টাকে দেখিয়েছেন। আমরা খুব সহজে বিষয়টা একবার দেখে নেওয়ার চেষ্টা করব। এইরকম মনের একটি কাল্পনিক গঠন সিগমুন্ড ফ্রয়েড কিন্তু দেখিয়েছেন। তিনটে এরকম টায়ার বা স্তর রয়েছে মনের। মাঝখানে রয়েছে মনের কেন্দ্র। এই যে স্তরটা আমরা কল্পনা করছি একেবারে কেন্দ্রের কাছাকাছি, সেটা হচ্ছে প্রথমটা। অর্থাৎ প্রথমটা কোনটা? চেতন। চেতন স্তরের পরে রয়েছে প্রাক চেতন, প্রি কনসাস বা সাবকনসাস, আর একদম বাইরের যে স্তরটা এইটা হচ্ছে অবচেতন। খুব সহজ ভাবে দেখো, বাস্তব উদাহরণ দিয়ে আমরা একটু বোঝার চেষ্টা করব। চেতন স্তর কোনটা? চেতন স্তর হচ্ছে একটা মেমোরি। মোবাইলের নরমাল মেমোরি থাকে, তো আমরা গ্যালারিতে ছবি রেখে একটা লিমিট পর্যন্ত থাকে, সেটা হচ্ছে চেতন স্তর। প্রত্যেকটা মানুষের মনের একটা লিমিট আছে। অর্থাৎ চেতন স্তরে যেটুকু জিনিস রয়েছে সেটা আমি সহজেই মনে করতে পারি। অর্থাৎ গ্যালারিতে আমার যে ছবি কটা বা মেমোরির যে জিনিস কটা রয়েছে, খুব সহজেই সেটা আমি বের করতে পারি। আমার মনেরও সেই রকম একটা স্তর আছে। চেতন স্তর মানে তোমাকে কিছু লক্ষ হাজার জিনিস এখানে জমা হয়ে থাকে, যেটা সব সময় আমি মনে করতে পারি। এক কথায় তোমার কাছে তোমার নাম কি, তোমার গ্রামের নাম কি, তোমরা কয় ভাই বোন, কি ভারতের প্রধানমন্ত্রী কি, এখন দিন না রাত, এইটা কলম না খুন্তি, এই যে এই ধরনের জিনিস
হাজার লক্ষ 1 কোটি বা তারও বেশি কিন্তু একটা লিমিট জিনিস আমরা চেতন স্তরে রেখে দিতে পারি। মনের এইটা হচ্ছে চেতন স্তর, অর্থাৎ যা চেতন স্তরে রয়েছে তার মানে সেটা আমার কোথায় রয়েছে, মনে রয়েছে, আমি সরাসরি সেটাকে ব্যবহার করতে পারি, অর্থাৎ গ্যালারিতে থেকে যাওয়া। ক্লিয়ার? কিন্তু এর একটা লিমিট আছে, একটা লিমিট পর্যন্ত এটা ধরে রাখতে পারে, 10 জিবি, 50 জিবি, 100 জিবি, 1000 জিবি, 1 লক্ষ জিবি, একটা লিমিট আছে। তার বাইরে যখন স্টোরেজের লিমিট যখন আছে, তার বাইরে যখন চলে যায়, তার বাইরের স্টেজটা হচ্ছে প্রাক চেতন। এই প্রাক চেতনের কি, চেতন স্তরের এক্সট্রা জিনিসগুলো চলে যায় প্রাক চেতনে। চেতন স্তরের আগের স্তরটাই হচ্ছে প্রাক চেতন। প্রাক চেতনে কোনগুলো, যেটা হয়তো আমার মেমোরি থেকে, গ্যালারি থেকে ডিলিট করেছি কিন্তু পার্মানেন্ট ডিলিট করিনি, চাইলে আমি আবার ফিরিয়ে আনতে পারি। বুঝতে পেরেছো? হয়তো গুগল ফটো থেকে নিয়ে আসতে পারি, গুগল ফটোতে রয়েছে, মেমোরি গ্যালারি থেকে ডিলিট করেছি ছবি বা কোনো একটা কিছু, কিন্তু আমি গুগল ফটো থেকে ডিলিট করি না, অর্থাৎ পাবো আমি চাইলে, একটু আমাকে খাটতে হবে। ঠিক এই অংশটা হচ্ছে প্রাক চেতন। আমার মনে সরাসরি নেই, কিন্তু বলি না একটু ভাবলে মনে পড়ে অনেক কিছু। আচ্ছা, ওই ইয়ে পড়তো, ওই ছেলেটার নাম যেন কি, নামটা কিছুতে সকাল থেকে চেষ্টা করছে, পট করে তুমি রাতে খেতে খেতে তোমার মনে পড়ে গেছে। অর্থাৎ এই চেতন স্তর কিন্তু এটাকে এখানে সার্চিং মেরেছে সারাক্ষণ ধরে, কোথায় আছে সে, কোথায় আছে আমার সে ছোটবেলার বন্ধুর নাম কমল ছিল না প্রীতম ছিল, অনেক খুঁজে 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 যখন পেল তখন এই তোমার এখানে পাঠিয়ে দিল। অর্থাৎ যেই চেতন স্তরে চলে আসলো তুমি কিন্তু মনে করতে পারছো। অর্থাৎ যে জিনিসগুলো চেতন স্তরে আমি বেশি দিন ব্যবহার করি না, সেই জিনিসটা কোথায় চলে যায়, প্রাক চেতনে। এই প্রাক চেতনের জিনিসগুলো কিন্তু আমার মন চাইলেই কোথায় নিয়ে আসতে পারে, চেতন স্তরে নিয়ে আসতে পারে। একটু কষ্ট আছে, চেষ্টা করতে হয়। আর এর বাইরে একটা বিরাট অংশ জুড়ে রয়েছে অবচেতন মন। হিমশৈলের কথা আমরা শুনেছি না, হিমশৈলের বলে চূড়া দেখা যায়, নিচে প্রচুর বিরাট এলাকা জুড়ে বরফ, টাইটানিক ডুবে গেছিল, সেই হিমশৈলের উপরের বরফ সামান্য দেখা গেছিল, তলে ছিল গভীর শক্ত। ঠিক মনের একটা হিমশৈলর চূড়া হচ্ছে চেতন আর প্রাক চেতন, আর পুরো হিমশৈলটা হচ্ছে অবচেতন। অবচেতন মনটা হচ্ছে অনেক বড়। আগেই বলছি, এই সিগমুন্ড পয়েন্টের তত্ত্বটা একটা ক্লাসে বোঝানো খুব টাফ। যদি তোমাদের অসুবিধা হয় আমি সেকেন্ড আরেকটা ক্লাস এটা নিয়ে করাবো, যতটা পারছি আজকে সংক্ষেপে বলার চেষ্টা করছি। অবচেতন মনটা হচ্ছে বিরাট একটা বড় অংশ জুড়ে রয়েছে। অর্থাৎ এই চেতন স্তরে অনেক জিনিস এসছে যেটা আমার ছোটবেলার থেকে আজ অব্দি তোমার মনে এসছে, কিন্তু তোমার পূরণ হয়নি। সেই জিনিসগুলো ব্যবহার না হতে হতে আমরা কোথায় পেরেছি, এই আনকনসিয়াস মাইন্ডে। আনকনসিয়াস মাইন্ডে কিন্তু বেশিরভাগ আমার অব্যবহৃত যে দমন করে রাখা, ছোটবেলায় আমি চেয়েছি, তুমি একটা বাবার কাছে একটা বড় দামি খেলনা চেয়েছিলে, সেটা পাওনি, দীর্ঘদিন তোমার সেটা নিয়ে অনেক ভাবনা ছিল, চিন্তা ছিল, লোভ ছিল, একটা সময় বাধ্য হয়েছে, বাবা ওটা দেবে না, বললে ঠ্যাঙাবে, বা আমার সামর্থ্য নেই, আস্তে আস্তে সেটাকে আমি ভুলে গেছি। অর্থাৎ ভুলে গেছি মানে সেটা কোথায় রয়ে গেছে বলতো, এই অবচেতন মনে এসে কিন্তু জমা হয়েছে এখানে। ঠিক আছে? কোনো একটা জায়গায় তোমার যাওয়ার খুব ইচ্ছে ছিল, আর যাওয়া হয়ে ওঠেনি, আর সেটা যাওয়া সম্ভব না, আস্তে আস্তে আমি ভুলে গেছি। তাহলে কি করে ভুলেছি, এটা আমি জোর করে ভুলেছি। এই চেপে রাখা বিষয়গুলো সব আমার এই অবচেতন মন জুড়ে রয়েছে। মাঝে মধ্যে স্বপ্নে ঘুমে আমার কিন্তু এগুলো ধাক্কা মারে চেতন মনকে, তখনই আমার মনটা একটু বিগড়ে যায়। আমাদের অনেক চাওয়া পাওয়া আছে, এই এইচএস স্তরের টপিক এটা নয়, কিন্তু উদাহরণ হিসেবে বলতে হয়। ধরো যে বিষয়গুলো, যেহেতু লিবিডো বলবো তখন আমাকে আরো খোলাখুলি অনেক কিছুই বলতে হবে, সাবজেক্ট যেহেতু। তোমাকে কোনো একটা ছেলে বা কোনো একটি মেয়ে, তার কাউকে সে পছন্দ করতো, অনেক দিন তার পেছনে ঘুরেছে, কিন্তু সে তার সম্পর্কে কোনো পজিটিভ রেসপন্স পায়নি। ধীরে ধীরে বাধ্য হয়েছে সে সম্পর্কে বলতে, সে মেয়েটি তার মতন সংসার করছে, ছেলেটি তার মতন সংসার করছে, কিন্তু হঠাৎ কোনোদিন দেখা হলো বা আনমনে দেখবো হঠাৎ করে তার কথা মনে পড়ে যাচ্ছে। অর্থাৎ আমি তো জোর করে সেটাকে পাবো না ভেবে অবচেতন মনে চাপা দিয়ে রেখেছি। এই অবদমিত চাপা জিনিসগুলো মাঝে মধ্যে কোথায় চলে আসে, এই চেতন স্তরে বা প্রাক চেতন স্তরে চলে আসে। হঠাৎ করে আমি স্বপ্ন দেখে উঠি, হাত চকিয়ে হয়ে উঠি। এই হলো মনের 3টে স্তরের কথা বলেছি, চেতন, প্রাক চেতন, অবচেতন। প্রাক চেতন মানে আমার সেটা মনে আছে, কনসাস মাইন্ড, সবসময় আমি সচেতন ভাবে যেগুলো মনে রাখি সেটা হচ্ছে অবচেতন। প্রাক চেতনে কোনগুলো রাখি, সচেতন ভাবে না থাকলেও একটু অসচেতন ভাবে রয়েছে, চেষ্টা করলে যেটা আমি আবার মনে করতে পারবো। আর অবচেতন মানে দীর্ঘদিন অপূর্ণ কামনা, বাসনা, ইচ্ছা অবদমিত করে যেগুলো রাখা হয়েছে, দমন করে রাখা হয়েছে, সেইগুলো আমার অবচেতন মনে রয়ে গেছে। এই হচ্ছে মনের 3টে স্টেজ। এবার এর ডিভাইড কি করে হয়, এর সাথে মনের সমস্যার কি সম্পর্ক, সেটা বলতে যে সিগমুন্ড ফ্রয়েড পরের মনের 3টে উপাদানের কথা বলেছে। আমরা সেই উপাদানগুলোতে এবার আসবো। এবার ফ্রয়েড যেটা বলেছেন, মনের 3টে উপাদানের কথা বলেছেন। কি কি? একটা হচ্ছে আইডি, ইড,
ইদস বা ইদম, ইদ বলতে পারি বা ইদম বলতে পারি, ইদস বলতে পারি, ইগো অহং বা অহং, আর একটা হচ্ছে সুপার ইগো অধিসত্তা। এই তিনটে উপাদান আছে মনের। খুব সহজ বিষয়টা এবারে দেখো, তিনটে উপাদান কি কি? ইড বা ইদম হচ্ছে আমাদের মনে প্রত্যেকটা মানুষের মধ্যে একটা পশু আছে, সেই পশুর উপাদানটাই হচ্ছে ইদ। তুমি চাও স্বীকার করো না করো, আমি স্বীকার না করি, প্রত্যেকটা মানুষের মধ্যে একটা হিংস্র মানুষ লুকিয়ে আছে। এই উপাদানটা আমাকে কোন দিকে, তোমাকে কোন দিকে, বা মানুষকে কোন দিকে পরিচালিত করে বলতো? এ হচ্ছে সম্পূর্ণ অসামাজিক একটা উপাদান। আমার যেটা চাই আমি সেটাই পূরণ করবো, অর্থাৎ আমার যে চরম কামনা বাসনা এবং কোনো কিছু পাবার অদম্য ইচ্ছা শক্তি হচ্ছে আমার ইদম বা ঈদ। অর্থাৎ এ কোনো সামাজিক বিধিনিষেধ মানবে না, এ কোনো ভালো মন্দ বুঝবে না, লোকে আমাকে কি বললো থোড়ায়, আমার যেটা চাই সেটা আমি নেব। তাতে আমার খুন করতে হয় করব, আমার কাউকে তুলে আনতে হয় আনবো, চুরি করতে হয় করবো, লোক আমাকে কি বললো বললো, আমার দেখার দরকার নেই। আমার কোনো কিছু আমি সামাজিকতা আমি বুঝবো না। এই ক্ষমতাটা কিন্তু আমাদের সবার মধ্যেই আছে। দেখবে মাঝে মধ্যে হয় না এই জিনিসটা, এবার আমি যা হয় হয় বাদ দে, তো আমি করবোই, দেখা যাক। পরক্ষণে আবার আমরা কিন্তু ভাবি যে না, এটা করলে লোকে খারাপ বলবে, সেই উপাদানটাও আছে, পড়ে আসি। তাহলে এই যে যে উপাদানটা আমাকে একদম হিংস্র করে তুলতে চায়, প্রত্যেকটা বললাম প্রথমে, প্রত্যেকটা মানুষের মধ্যে একটি পশু আছে, সেই পশু নামক উপাদানটাইকেই ফ্রয়েড বলেছেন ইড বা ইদস বা ইদম। এটা হচ্ছে মানুষের সেই পুরনো কামনা বাসনা, যেটার বশে পড়ে মানুষ কি করে, হিংস্র হয়ে ওঠে, অবদমন, সে তার যেটা প্রয়োজন সেটা করতে চায়, তার জন্য সে যে কোনো কিছু করতে পারে। এই ইদমের প্রভাবেই আজকে কি করে কোনো একটা মানুষের আর্জি করে ডাক্তার বোনটিকে রেপ করতে পারে, হত্যা করতে পারে। বুঝেছো বিষয়টা? যে মানুষটি করেছে তার ইদমের প্রভাবটা এতটাই বেশি, লোকে কি বললো আমার কি হবে পরে ভেবে দেখবো, আমার একে চাই, এইটা চাই, চুরি করতে পারে, ডাকাতি করতে পারে। অর্থাৎ এইটাই হচ্ছে ইদস বা ইডের প্রভাব। বোঝাতে পারলাম? ফ্রয়েড বলেছেন ইদম হচ্ছে মানুষকে কামনা বাসনা পূর্ণ, অর্থাৎ এ কোনো একদম অসামাজিক। তাহলে বর্তমান সমাজে তো এরকম হলে চলা যাবে না। এবার ইগোটা আমি সেকেন্ড পয়েন্টটা পরে বলবো, তার কারণ আছে, বললেই তুমি বুঝতে পারবে। আর থার্ড হচ্ছে সুপার ইগো। দেখো সুপার ইগো বা অধিসত্তা, এই সুপার ইগো কি? সুপার ইগো হচ্ছে সত্যবাদী যুধিষ্ঠির। আমাদের প্রত্যেকের মনে কিন্তু যেমন একটা জানোয়ার ঘুমিয়ে আছে, পশু ঘুমিয়ে আছে, একটা যুধিষ্ঠির ঘুমিয়ে আছে, অর্থাৎ সৎ মানুষও কিন্তু আছে। এই সত্যবাদী যুধিষ্ঠির নামক একটি উপাদান আমার মনের আছে। সেবন ভাবে যে তিনটে উপাদান, প্রথমটা গেল, আর থার্ড হচ্ছে অধিসত্তার কাজ কি? এ বাবা না, কোনো খারাপ কাজ করা যাবে না, এইটা করা যাবে না, এটা করলে সমাজ খারাপ বলবে, অর্থাৎ আমি মরে যাব তবু অন্যের ক্ষতি করব না। এই টেন্ডেন্সিটাও কিন্তু আমাদের মধ্যে আছে। যার এই প্রভাবটা বেশি সে স্বামী বিবেকানন্দ হবে, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর হবে, মাদার টেরিজা হবে, অর্থাৎ নিজেকে অকাতরে বিলিয়ে দেবে অন্যের জন্য। এই যে মানুষের উপকার করা, অর্থাৎ মানুষ আমাকে যেন খারাপ না বলে, অর্থাৎ নিজের কথা কম ভাবছি, কার কথা বেশি ভাবছি, সমাজের কথা। আমি সবসময় অনেস্ট থাকবো, তাতে যদি আমাকে মরতে হয় মরবো, অভাবে থাকতে হয় থাকবো, অনটন সহ্য করতে হয় করবো, কিন্তু আমি সৎ পথে থাকবো, কারোর ক্ষতি করব না, আমার চাহিদা, আমার কামনা, আমার ইচ্ছাকে আমি সহজেই জলাঞ্জলি দেবো, চেপে ধরবো। এই ইদম তো যা চাইবে তাকে এ কিছুতেই হতে দেবে না। সুপার ইগো তাহলে কি করছে? ইদমকে বাধা দিচ্ছে। এ চাইছে ডান দিকে যেতে, আর এ কোন দিকে যেতে, যে বাঁ দিকে। বুঝতে পেরেছো? আমার মনের মধ্যে, তোমার মনের মধ্যে তিনটে উপাদান আছে, সেকেন্ডটা আমি বলিনি। তাহলে ইদস বা ঈদ কি চাইছিল? আমার যা চাই হিংস্র হয়ে নেবো। আর অধিসত্তা বা সুপার ইগো কি করছে? পুরো উল্টো দিকে। না, তাহলে একটা মানুষের মধ্যে কনফ্লিক্ট তৈরি হচ্ছে, দ্বন্দ্ব তৈরি হচ্ছে। তো হয়তো তোমার আমার এক মন বলছে এটা করি, আর এক মন বলছে না, হয় না? এইটার প্রভাবেই হয়। অর্থাৎ ইড সে চায় এটা আমার দরকার, আমি করবই, আর সুপার ইগো চায় না, এটা করা যাবে না, লোকে কি বলবে। এই দুটোর দ্বন্দ্ব, এর ফলে মানুষের বিকাশ ঘটে, মানুষের পার্সোনালিটি ডেভেলপমেন্ট ঘটে এর মধ্যে। এরপরই ভূমিকাটা এন্ট্রি নিচ্ছে কে? এন্ট্রি নিচ্ছে ইগো। এই জন্য আমি এটাকে থার্ডে নিয়ে আসলাম। ইগো বা অহম বা অহং সত্তার কাজ কি? এই দুটোকে ব্যালেন্স করে চলা। দাঁড়াও, একবার প্লাস একবার মাইনাস, এই দুটোর মধ্যে একটা রেফারি দরকার। তো না হলে তো দ্বন্দ্ব হচ্ছে আমার মনের মধ্যে, কি করব? আমার ইট কি বলছে? আমার কাছে টাকা নেই, ওর পকেটে মানি ব্যাগটা খোলা আছে, চুরি করে হলো আমার দরকার। আর সুপার ইগো কি বলছে? না খেয়ে মরে যাও, চুরির কথা মুখে বেরো না। তাহলে আমার মধ্যে একটা দ্বন্দ্ব চলছে। এই ইগো হচ্ছে এবার রেফারির ভূমিকা নিচ্ছে। এই ইগো হচ্ছে বাস্তব ক্ষমতা আমাদের। এ হচ্ছে কি করে? অহংবোধ কি আমাদের ম্যানেজ করে চলে।
ইটকে বলে দাঁড়া, তোর কি কি চাহিদা আমি দেখছি, অত চাইলে হবে না, সমাজের কথা ভাবতে হবে। আর সুপার ইগোকে বোঝায় অত মহাপুরুষে চলা যাবে না, সমাজে চলতে গেলে একটু মানিয়ে চলতে হবে। অর্থাৎ সেই দাঁড় আর পালের গল্প ছোটবেলায় পড়েছ হয়তো তোমরা, সে দাঁড়কেও, মাঝির কাজ দাঁড়কেও বুঝিয়ে চলা, পালকেও বুঝিয়ে চলা। এই ইগো হচ্ছে ঈদ এবং সুপার ইগো, এই দুটোকে না ব্যালেন্স করেছিল। এ হচ্ছে সামাজিক বোধ। বাস্তববাদী বোধ হচ্ছে আমার অহংসত্তা। অহংসত্তা বা ইগো কি করে, ঈদকেও দমন করে, কন্ট্রোল করে, সুপার ইগোকেও কন্ট্রোল করে। দুজনকে মধ্যে ব্যালেন্স করে সেই সিদ্ধান্তটা আমি নিই যেটা বাস্তবমুখী, যেটা করলে আমি একেবারে যুধিষ্ঠির সত্যবাদীও হব না, আবার ওই তোমার যে আরজি করে সঞ্জয় রায়ও হয়ে যাব না। দুটোর ব্যালেন্স একটা নিয়ে আমার চাহিদাও কিছুটা পূরণ হবে, এই বলে ঈদকে একটা সান্ত্বনা দেওয়া হবে যে ঠিক আছে তোমার কিছুটা তো পূরণ হলো। আর সুপার ইগোকে বলছে ঠিক আছে বাবা, আমি এত বড় অন্যায় কিছু করিনি, ঠিক আছে। এই যে ব্যালেন্স করে চলাটাই হচ্ছে ইগো বা অহংসত্তা। তাহলে অহং ক্ষমতা বা ইগোই হচ্ছে কি বাস্তববোধ। এ হচ্ছে আমাদের এইভাবে করি, যার ইগোটা সঠিকভাবে বিকাশিত লাভ করে সে কিন্তু সমাজে সফল মানুষ হবে, ব্যালেন্স করে সমাজে সঠিকভাবে চলতে পারবে। আর যার ইগোর প্রভাব বেশি হবে সে কি হবে, সে অসামাজিক হয়ে যাবে। আর যার সুপার ইগোর প্রভাব বেশি হবে সে একজন সমাজে আদর্শ মহাপুরুষ হিসেবে গড়ে উঠবে, সৎ আদর্শবান ব্যক্তি হয়ে গড়ে উঠতে পারবে। এবার যার কোনো ক্ষমতাটা ঈদের কোনো কিছুই যখন পূরণ হচ্ছে না, ধীরে ধীরে সে কোথায়, সেই মনের তিনটে স্তর দেখালাম, সেগুলো কোথায় জড়ো হবে, এই যে বাইরের স্তরটায়, যেটা বলেছিলাম যে আনকনসিয়াস মাইন্ডে। আনকনসিয়াস মাইন্ডটা যত বেশি জ্যাম হয়ে যাবে না, আমার পার্সোনালিটিটা ধীরে ধীরে ডিসঅর্ডার তৈরি হবে, ভেঙে যাবে। আমি পরে পড়াবো এটা, যদি সময় পাই একদিন একটা এক্সট্রা ক্লাস দরকার আমি করাবো। তখন আমার পার্সোনালিটির এই যে মেন্টাল ডিসঅর্ডার তৈরি হয়, তখন মানুষের মধ্যে ইয়ং ছেলে মেয়েরা দেখবে এখন খুব মানসিক অসুস্থ, বেশিরভাগ ছেলেরাই এখন, মেয়েরাই দেখছে মানসিক অসুস্থ, হাত পা নাড়ছে, আঙুল খাচ্ছে, করছে, অন্যকে আক্রমণ করছে, চুরি করছে, নেশা করছে, এই ধরনের অপসংগতিমূলক আচরণগুলো তখন চলে আসে। এই হলো মনের উপাদান। এবার আরেকটা খুব গুরুত্বপূর্ণ জিনিস তোমার যে সিগমুন্ড ফ্রয়েড বলেছে সেটা হচ্ছে লিবিডো। লিবিডো কি, এইটা আমি আগেও বলেছি, টপিকটা অ্যাকচুয়ালি এইচএস লেভেলের নয়, কিন্তু পড়তেই হবে আমাকে। লিবিডো হচ্ছে যৌন শক্তি। যৌন শক্তিকেই তোমার যে সিগমুন্ড ফ্রয়েড নাম দিয়েছেন লিবিডো। লিবিডোর চারটে পাঁচটা ভাগ বলছে, বয়সের সাথে সাথে লিবিডো তোমার যে চেঞ্জ হয়। প্রথম 1 নম্বর হচ্ছে লিবিডোর প্রথম পর্যায় হচ্ছে মৌখিক পর্যায়। বলছে জন্ম থেকে 1 বছর পর্যন্ত লিবিডো শিশুর কোথায় থাকে, যৌন ক্ষমতাটা তার মুখে, অর্থাৎ কোনো কিছু পেলে শিশু কি করে, সে চুষতে থাকে। সে এটা দিয়েই তার যে একটা প্রাপ্তবয়স্ক মানুষ যেমন যৌন তৃপ্তি লাভ করার চেষ্টা করে, একটা শিশু অনেকটা সেরকম কোনো কিছু মুখে দিয়েই তোমার যে যৌন সুখ ভোগ করার চেষ্টা করে। এইটাকে তিনি নাম দিয়েছেন মৌখিক পর্যায়। থার্ড হচ্ছে পায়ু পর্যায়, 1 থেকে 3 বছর পর্যন্ত। এটা হচ্ছে মোটামুটি 1 থেকে, এজ গুলো একটু মনে রাখলেই হবে, 1 থেকে 3 বছর পর্যন্ত। আর 3 নম্বর যে স্টেজটা রয়েছে সেটা হচ্ছে লৈঙ্গিক পর্যায়, বা এই সময় তার লিবিডো বা যৌন শক্তিটা অনেকটা তার যে লিঙ্গে সেখানে তার দেখা যায়। যদিও সিগমুন্ড ফ্রয়েডের এই তত্ত্বটা কিন্তু প্রচুর সমালোচনার জায়গা আছে, আমি অত ডিটেলসে যাব না। তারপরে 4 নম্বর হচ্ছে প্রশস্তি পর্যায়। এই স্টেজগুলো কিন্তু তোমাকে মনে রাখতে হবে। প্রশস্তি পর্যায়টা মোটামুটি হচ্ছে 6 থেকে প্রাপ্তবয়স্কর আগে, অর্থাৎ কৈশোরকাল বা বয়স সন্ধি কাল পর্যন্ত সময়কালটা হচ্ছে প্রশস্তি স্তর। এই পর্যায়ে শিশু কিন্তু তার লিবিডো বা যৌন শক্তিটাকে নিজের মধ্যেই দমিয়ে রাখবার চেষ্টা করে, কারণ বয়ঃসন্ধি কালটা আমরা জানি এটা খুব ক্রুশিয়াল টাইম। এই সময় সে তার নিজের যৌন শক্তিটাকে লুকিয়ে রাখবার চেষ্টা করে। আর লাস্ট যেটা বলেছে জ্ঞানেন্দ্রীয় পর্যায়, এটা হচ্ছে জ্ঞানেন্দ্রীয় পর্যায়টা হচ্ছে মোটামুটি অ্যাডাল্টহুডে, অর্থাৎ প্রাপ্তবয়স্ক স্তরে। এটা এই বয়সে শিশু কি করে, এই বয়সে ব্যক্তি, শিশু আর বলা যাচ্ছে না, ব্যক্তি তার লিবিডো বা যৌন ক্ষমতাটাকে জ্ঞানেন্দ্রিয়র মাধ্যমে চিন্তা ভাবনা করে প্রয়োগ করার চেষ্টা করে। তাহলে এক কথায় লিবিডো হচ্ছে কি যৌন শক্তি। এই লিবিডোর প্রভাবে আরেকটা জিনিস গড়ে ওঠে, ইডিওপাস আর ইলেকট্রোপাস, দুটো বিষয় কিন্তু এই সময় গড়ে ওঠে। একটা হচ্ছে কমপ্লেক্স বা জটিলতা শিশুর মধ্যে তৈরি হয়, একটা হচ্ছে ইলেকট্রা কমপ্লেক্স, একটা হচ্ছে ইডিও কমপ্লেক্স। সেটা কি জিনিস একবার আমরা একটু জেনে নেওয়ার চেষ্টা করব।
ইডিওপাস কমপ্লেক্স আর ইলেকট্রা কমপ্লেক্স। এটা কি? এটা খুব সহজ বিষয়। বলছে বাল্যকালে বা বাল্যকালে বিশেষত ওই 6-7 বছর বয়সে ইডিওপাস কমপ্লেক্স হচ্ছে ছেলেরা সাধারণত তার মাকে বেশি ভালোবাসে, তার প্রতি একটা আলাদা আকর্ষণ তৈরি হয়। এইটাকেই সিগমুন্ড ফ্রয়েড নাম দিয়েছে ইডিওপাস কমপ্লেক্স। আর ইলেকট্রা কমপ্লেক্স কি? ঠিক উল্টোটা, মেয়েরা তার বাবার প্রতি, দেখবে মেয়েরা মা বাবার ভক্ত হয়, একটু বেশি আকৃষ্ট হয়, এইটাকেই বলা হয়েছে ইলেকট্রা কমপ্লেক্স। এইটা কিন্তু শর্টে আসতে পারে, ইডিওপাস কমপ্লেক্স এবং ইলেকট্রা হচ্ছে ছেলেরা তার মায়ের প্রতি যে আকৃষ্ট, মাকে বেশি ভালোবাসে, এটাই স্বাভাবিক হয় এই বয়সটায় সেটা। আর ইলেকট্রা কমপ্লেক্স যেটা, যে মেয়েরা তার বাবার প্রতি বেশি, বা বাবা তার মেয়ে সন্তানকে একটু বেশি আদর করে বা তার প্রতি একটা আকর্ষণ করে, এটা হয় এই বয়সে বা সব সময় হয়তো এটা থাকে, এটাকেই নাম দিয়েছে ইলেকট্রা কমপ্লেক্স। এই হলো মোটামুটি সিগমুন্ড ফ্রয়েডের তত্ত্ব। এর উপর ভিত্তি করে পরবর্তীকালে যত মানসিক চিকিৎসা গড়ে উঠেছে, সিগমুন্ড ফ্রয়েডের কোনে অ্যানা ফ্রয়েড তিনি মানসিক তত্ত্ব গড়ে চলেছেন। পরে যদি আমি সময় পাই এই তত্ত্বের গুরুত্ব বোঝাতে, সেগুলো আলোচনা করব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে, যতটা পারো শেয়ার করে পাশে থাকবে। ধন্যবাদ।